সারা বিশ্বের যে যেখান থেকে আজকে সিলেট বিশ্ব সম্মেলন 2021-এর অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইব্রাহিম চৌধুরী খোকন। শুরুতে 15 সেকেন্ডে আমি আমার পরিচয় করে দেই। আহ আমি ইব্রাহিম চৌধুরী খোকন প্রায় 3 দশকের বেশি সময় থেকে সাংবাদিকতা করি। দেশ থেকে সাংবাদিকতা করে আসার পর আমি যুক্তরাষ্ট্র অভিবাসী হই। সাম্প্রতিককালে আহ যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত প্রথম আলো পত্রিকার সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এই আমার পরিচয়। আজকে আপনারা জানেন সিলেট বিশ্ব সম্মেলনের সারা বিশ্ব থেকে যুক্ত মানুষজন যে বিষয় নিয়ে কথা শোনার জন্য আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সে বিষয়টি হচ্ছে সিলেটের শিল্প বাণিজ্যের উন্নয়ন। আজকের এই শিল্প বাণিজ্যের উন্নয়নে অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি এই বিষয়ের সাথে সবচেয়ে যোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটি, আহ, বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, সংসদ সদস্য জনাব এম এ মান্নান। তিনি সময়ের আগেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি প্রধান অতিথি হিসেবে থাকছেন আজকে। আলোচনার থাকার কথা ডক্টর আহমেদ আল কবির, উন্নয়ন ও বাণিজ্য বিশেষজ্ঞ হিসেবে তিনি আপনাকে আমরা জানি। আবু তাহের মোহাম্মদ শোয়েব, সভাপতি সিলেট চেম্বার অফ কমার্স। বশির আহমদ, সভাপতি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স। জুলিয়া জেসমিন মিলি, ডেপুটি সেক্রেটারি এবং ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট অথরিটি সিলেট। আহ, আমাদের পুরো অনুষ্ঠান 1 ঘন্টার। সবাই সীমিত কথা বলবো, আমরা শুনবো মাননীয় মন্ত্রী এবং বিশেষজ্ঞদের কাছ থেকে। আমি শুরুতেই আজকের অনুষ্ঠানে আমরা কি চাই, কি প্রত্যাশা, মাননীয় মন্ত্রী কথা বলার আগে আমি আমাদের এই অনুষ্ঠানের সমন্বয়ক, পুরা বিশ্ব সম্মেলনে যিনি অক্লান্ত পরিশ্রম করে সবাইকে সংযুক্ত করেছেন, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আমি তাকে সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষেপে কিছু বলার জন্য। ধন্যবাদ জিয়া ভাই। ধন্যবাদ খোকন, সবাইকে শুভেচ্ছা। আজকে সিলেটের শিল্প বাণিজ্যের উন্নয়ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে বিশ্ব সিলেট সম্মেলন শুরু করেছি, এটা বলে রাখা দরকার, এটা একটা আন্দোলন, এটা কোনো প্রতিষ্ঠান নয়। আমরা বেশ কয়েক বছর থেকে এই সিলেট সম্মেলন হচ্ছে। কলকাতা শুরু হয়েছিল উৎসব হিসাবে, বাংলাদেশে শুরু হয়েছিল। তো আমরা আমেরিকাতে এবং কানাডা থেকে আমরা এটাকে সম্মেলন বলছি, কারণ আমরা খালি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, আমরা সিলেটকে উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। গত কয়েক মাস আমরা বিভিন্নভাবে এদেশে বিদেশে টেলিভিশনে অনেককে এনেছি, যে সব বিষয়ে, পরিবেশ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য। তো আজকের যে অনুষ্ঠান, এটা আমাদের সম্মেলনের একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা শুনবো যে শিল্প বাণিজ্য কিভাবে উন্নয়ন করা যায়। তারপরে আমরা আমাদের মাননীয় মন্ত্রী, যে আমাদের প্রধান অতিথি, তার কাছে পরবর্তী পর্যায়ে আরো বড় করে আমরা এটা করব। তো আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রধান বক্তা আহমেদ আল কবির, ডক্টর আহমেদ আল কবির। ডক্টর আহমেদ আল কবির আমাদের সবার সম্মানিত, পরিচিত উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক এক্সপার্ট। ওনার এত পরিচিতি আছে এবং এত কিছুতে ইনভলভ আছে যে আমরা সবাই তাকে জানি। তো আহমেদ আল কবির ভাই, আপনি সিলেটের এই একটা ওভারভিউ, শিল্প বাণিজ্যের উন্নয়ন, আপনি আমাদের কথা শুনছেন? আহমেদ আল কবির, আপনি কি আমাদের কথা শুনছেন? কবির ভাই, শোনা যাচ্ছে আমাদের? আচ্ছা, আমার মনে হয় যে উনি হয়তো ঢুকতে অসুবিধা হয়, এরকম হতেই পারে। আমরা তাহলে আমাদের মধ্যে প্রথমে তাইলেই বশির আহমেদ, ইউকে চেম্বার অফ কমার্সের যে প্রেসিডেন্ট, তার সাথে তাকে আগে এনেছি, আমরা শুনেছি। বশির আহমেদকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য, ইউকেতে কি হচ্ছে, কিভাবে আমাদের সাথে সংযোগ হতে পারে, সেইভাবে বলবেন। বশির আহমেদ বলেন। জি, আসসালামু আলাইকুম মাননীয় মন্ত্রী মহোদয়। আমার মনে হয় আমি আমার ভিডিওটি পাঠিয়ে দিয়েছিলাম, সো এই জন্য আমি মনে করেছি যে আমাকে হয়তো ফিজিক্যালি বলতে হবে না। সো ইফ ইউ ক্যান প্লে দ্যাট ভিডিও, দ্যাটস অল দ্য সব মেসেজ ওটার মধ্যেই আছে, আর না হলে I can speak newly if you want, no problem. আপনি বলে ফেলেন আবার, কেন এটা হয়তো তার সংযোগ করে নাই। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী মহোদয়, উপস্থিত সুধীবৃন্দ, fellow colleague, panel speakers.
এবং বিশেষ করে আপনার সিলেট উৎসবের নেতৃবৃন্দ, আপনাদের এই প্রশংসনীয় উদ্যোগ, সময়োপযোগী উদ্যোগকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে আজকের যে আপনাদের শিরোনামটি এটা খুবই প্রয়োজনীয় ছিল, এবং আমার প্যানেলে আমার মনে হয় সিলেট চেম্বারের প্রেসিডেন্ট আছেন, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন। আমরা এটা সত্য আমাদেরকে স্বীকার করতে হবে যে সিলেটে নতুন উদ্যোক্তা তৈরিতে আমরা খুব বেশি সফলতা দেখাতে পারিনি, এবং এটার জন্য অবশ্যই সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স আমরা সম্মিলিতভাবে কাজ করছি। এবং আমি মনে করি যে মন্ত্রী মহোদয়েরও যদি একটু আমাদের প্রতি আরো সহযোগিতা থাকে, তাইলে আমরা এই যে নতুন উদ্যোক্তা, নতুন প্রজন্মকে আরো সম্পৃক্ত করতে পারবো। সমানই অবস্থা ইউকেতেও, যে আমাদের যে ইউকে পপুলেশন বর্তমান আপনার সেন্সাস অনুযায়ী 700,000, 1,75,000 হাউস হোল্ড আমরা যেটা বলি, এবং সবচেয়ে আনন্দের কথা যে 50% এই পপুলেশনের কিন্তু এজ ব্যারিয়ার হচ্ছে বিলো 25 ইয়ার্স। তো ঠিক সেইভাবে আমাদের বাংলাদেশের মতো, সিলেটের মতো আমরা ইউকে তো সেম চ্যালেঞ্জ ফেস করছি যে নতুন উদ্যোক্তা আমরা তৈরি করতে পারতেছি না। অলদো আমি মনে করি যে সম্মিলিতভাবে আমরা যদি চেষ্টা করি এবং ডিজিটাল টেকনোলজি যে প্রভাব এবং বাংলাদেশের যে প্রসার দেখতে পাচ্ছি, 6,50,000-এর মতো বাংলাদেশে ফ্রিল্যান্স আইটি এক্সপার্টরা আছেন আমাদেরকে আইটি সেক্টরে এবং ই কমার্স এবং ডিজিটাল টেকনোলজিতে সাহায্য করার জন্য। আমরা মনে করি আমাদের সিলেটের উদ্যোক্তাদের এবং বিজনেস ইনস্টিটিউশনদেরকে ওদের সাথে একটু ট্যাগ ইন করা উচিত, এবং নতুন প্রযুক্তির, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা উচিত, যেটা আমরা অবশ্যই পিছিয়ে আছি, এটা আমাদের স্বীকার করতে লজ্জা নেই। এবং এর জন্য দায়িত্ব আমরা যারা বিজনেস ইনস্টিটিউশন আছি আমরা নিচ্ছি। তো আমি মনে করি এখনো একটা ভালো সময় আছে যে আমরা যদি এই সেক্টর নিয়ে কাজ করি, এবং বিশেষ করে সিলেটে যে এগ্রিকালচার সেক্টর, এডুকেশন, ট্যুরিজম, এই সেক্টরেও আমরা নতুন উদ্যোক্তা তৈরি করতে পারি। এবং আমি মনে করি যে কিছুদিনের মধ্যেই, আমাদের একটা পারসেপশন ছিল সিলেটে যে সিলেটে ইন্ডাস্ট্রি হবে না, লেবার পাওয়া যায় না, এটা অবশ্য সত্য না। আমি মনে করি প্রচারের মাধ্যমে আমরা এই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারি। এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অতীতেই 1991 সাল থেকে এই প্রতিষ্ঠান সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার সাথে আমরা কাজ করছি, এবং আমি মনে করি আরো কালেকটিভ এফোর্ট আমাদের নেওয়া উচিত এই সেক্টরে নতুন উদ্যোক্তা এবং ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে। আরেকটা জিনিস এখানে না বললেই হয়, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে সিলেটে আমরা একটা বক্সিনের মধ্যে আছি, যে জয়েন্ট ভেঞ্চার এবং ইন্টারন্যাশনাল জয়েন্ট ভেঞ্চারের যে মাইন্ডসেট দরকার বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক এখন 350 বিলিয়ন, যেটা আমরা 100 বিলিয়ন দিয়ে শুরু করেছিলাম, এই অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানসিকতাকেও একটু অ্যাডপ্ট করতে হবে বর্তমান পরিস্থিতির সাথে। এবং জয়েন্ট ভেঞ্চার এবং ইন্টারন্যাশনাল ব্যবসায়ীদের সাথে সম্মিলিতভাবে ব্যবসা করার যে মন মানসিকতা, এটাও প্রয়োজন। এবং এটা বলে আই কনক্লুড বাই সেইং ইট, বর্তমানে অর্থ জগতে সিড মানি যদি সংগ্রহ করা যায়, তাইলে বাকি ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন গুলো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আসতে পারে। এবং এর জন্য ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স সহযোগিতার জন্য প্রস্তুত আছে। আমরা ইউকেতে একটা স্কিম নিয়েছি যে অ্যাঞ্জেল ফান্ডিং, ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমাদের ছোট ছোট উদ্যোক্তাকে সাহায্য করা। এবং আমি খুবই গর্বের সাথে বলতে পারি যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স আমাদের সিলেট চেম্বার সাথে সম্মিলিতভাবে এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারে, এবং আমরা নতুন উদ্যোক্তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার জন্য আমরা তৈরি আছি। আবার আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সিলেট উৎসব কমিটিকে এই উদ্যোগ নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।
অনেক ধন্যবাদ বশির আহমদ। আমার মনে হয় একটা খুব জরুরি বিষয়টা বলেছেন, যে উন্নয়ন বলতে শুধু যে আমরা রাস্তাঘাটের বা ভবনের উন্নয়ন বলছি না, আমাদের মন মানসিকতা, সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন, এই কথাটা বশির আহমদ চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমরা যদি আহমেদ আল কবির প্রস্তুত হয়ে থাকেন, আমরা জিয়া ভাই তার বক্তব্য শুনি। আহমেদ আল কবিরকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের যে কয়েকজন উন্নয়ন কর্মের সংগঠক হিসাবে দেখতাম, তার মধ্যে তিনি একজন আদর্শ মানুষ ছিলেন। আহমেদ আল কবির আমাদের কাছে উপস্থিত। যদি জিয়া ভাই, আমরা মনে করি আমরা তার কাছে এই স্ট্রিম ইয়ার্ডে ঢুকতে চাইতেছি। হ্যাঁ, হয়েছে, আপনার কথা শুনতেছি আমরা শুনতেছি। আমরা শুরু করেন আহমেদ কবির ভাই। সিলেটের শিল্প এবং বাণিজ্য উন্নয়নে একটা ওভারভিউ দিবেন ডক্টর আহমেদ আল কবির। আপনি কি আমাদের কথা শুনতেছেন? আপনি কি আমাদের কথা শুনছেন? উনি এখনো শুনছেন না। তো আমাদের নেক্সট স্পিকার, তাইলে নেক্সট স্পিকার আমাদের কি শোয়েব আছেন? বাংলাদেশ শোয়েব আছেন। আমরা শোয়েব হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট অফ সিলেট চেম্বার অফ কমার্স। আমরা ইতিপূর্বে অনেকে হয়তো জানেন যে আমরা বশির আহমেদ, শোয়েব সবার সাথে মিলে আমরা কিন্তু অনুষ্ঠান করেছি। আজকে এটা হচ্ছে একটা সারমর্ম। তো সেখানে শোয়েব পরিচিত, এবং শোয়েব বলবেন যে সিলেট চেম্বার অফ কমার্স কি করছেন এবং কিভাবে শিল্প বাণিজ্যকে উন্নত করা যায়। ধন্যবাদ জিয়া ভাই, আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। কারণ আমি ব্যক্তিগতভাবে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তো আপনারা জানেন যে আমরা সিলেট চেম্বার দীর্ঘ 2 বছর ধরে এই যে মহামারী ক্রান্তিকাল অতিক্রম করে সিলেটের ব্যবসায়ীদের জন্য এবং সিলেটের ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো সুপারিশ আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর হাতে দিয়েছি, আমরা সরকারের হাতে দিয়েছি। কারণ সিলেটের ডেভেলপমেন্ট বলতে আমরা শুধু বুঝি, একটু আগে যেটা বশির ভাই বলেছেন যে অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামো উন্নয়ন অবশ্যই দরকার, সাথে সাথে যে কাজগুলো দরকার সেটা হচ্ছে যে আমাদের যে অপরচুনিটি গুলো আছে, এই অপরচুনিটি গুলো আমাদের ব্যবসায়ীদের সামনে তুলে ধরা। এই জিনিসটি কিন্তু কখনো হয়নি এবং হচ্ছে না। দ্যাট ইজ আওয়ার মেইন কনসার্ন। আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের সিলেটে, স্পেশালি সিলেটে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব প্রায় 5 থেকে 6টি বিশ্ববিদ্যালয় আছে, এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর মিনিমাম 3000 গ্রাজুয়েট বের হচ্ছে। সাথে ভোকেশনাল ইনস্টিটিউট সহ, টেকনিক্যাল ইনস্টিটিউট সহ, অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত সব মিলে আমরা একটা আনুমানিক হিসাব করেছি 10,000 লোক প্রায় প্রতি বছর কাজে যোগদানের জন্য প্রস্তুত থাকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, মানে এই জায়গাটুকুতে যে আমরা কর্মসংস্থানের কথা বলছি, এই জায়গাটুকু তৈরি করার, এই 10,000 মানুষের কর্মসংস্থান প্রতি বছর, এটা করার কিন্তু আমাদের কোনো স্কোপ নাই। এবং এই স্কোপটা তৈরি করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে শিল্পায়ন এবং পর্যটন। এই দুটো জিনিসকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং শিল্পায়ন করতে হলে কি কি জিনিস লাগবে, সেটা হচ্ছে যে কানেক্টিভিটি। কানেক্টিভিটি কোথায়? কানেক্টিভিটি ঢাকার সাথে, কানেক্টিভিটি চিটাগাংয়ের সাথে। যেহেতু চিটাগাংয়ের পোর্ট আমাদের একমাত্র পোর্ট চিটাগাং এবং সিলেটের সাথে আপনার কাছাকাছি, সেটা সেই জন্য সিলেট এবং চিটাগাং এবং সিলেট ঢাকা এই কানেক্টিভিটিটা 2 ধরনের। একটা হচ্ছে রোড কমিউনিকেশন, একটা হচ্ছে রেল কমিউনিকেশন। এবং এই দুটাকে কানেক্টিভিটি বাড়ার জন্য আমরা সরকারের কাছে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি, এবং আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যেই সিলেট ঢাকা রোড মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, এবং সিলেট তামাবিল রোডও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কাজের 6 লেনের কাজের উদ্বোধন করেছেন। আমরা এই জিনিসগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই সিলেট ব্যবসায়ীদের পক্ষ থেকে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন 2041 সালে আমাদের সোনার বাংলা তৈরি করার জন্য এবং উন্নত রাষ্ট্র তৈরি করার জন্য। এবং এই কাজগুলো কিন্তু এই 2041 সালকে সামনে রেখে এই অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে এবং এই কানেক্টিভিটিটা হচ্ছে। তবে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে, আপনারা জানেন যে আমাদের কিছু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের যে কাজগুলো করার দরকার, আমরা সেই কাজগুলো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ, মাননীয় মন্ত্রী মহোদয়, বিভিন্ন সেক্টরের মন্ত্রী মহোদয় সহ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু কথা আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই।
নম্বর, সেটা হচ্ছে যে আমরা একটি প্রস্তাবিত ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা চেয়েছি, যে পার্কটি আপনারা জানেন যে সিলেটে 2টি বিসিক আছে এবং 2টি বিসিক মাত্র 10-20 একরের 2টি বিসিক আছে। এই বিসিককে আমরা চাই একটি বড় পরিসরে 100 একর জায়গা নিয়ে যেন একটা পার্ক করা হয়। তা না হলে যে সিলেটের মানুষ যারা সিলেটে প্রবাসী যারা আছেন কিংবা সিলেটের মানুষ যারা আছেন দেশে, তারা কিন্তু সিলেটেই বিনিয়োগ করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই কারণে আমরা মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে একটা মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য, এবং উনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা যেন খুব তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট হয়। তাহলে আমাদের যে সুযোগ তৈরি হচ্ছে যে সিলেটে এক্সপোর্ট করার জন্য 7 সিস্টার কাছাকাছি আছে, প্লাস আমাদের যে ইউরোপ সেক্টরে যে ফ্লাইট গুলা হয়েছে ডাইরেক্ট সিলেট থেকে লন্ডন, সিলেট থেকে ইউরোপ এবং সিলেটে মিডল ইস্ট, এই ফ্লাইট গুলোতে আমরা প্রচুর পরিমাণ আমরা রপ্তানি করার সুযোগ আমরা পাবো। এবং এই অবকাঠামো গুলো আমাদেরকে তৈরি করে দিতে হবে। অবকাঠামো যদি আমরা তৈরি করতে না পারি এবং আমাদের সরকার যদি এগুলো সহযোগিতা করে, তাহলে আমরা কিন্তু সিলেটের ব্যবসা বাণিজ্যের প্রসার এবং প্রসার আমরা ঘটাতে পারবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সিলেট এয়ারপোর্ট অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2300 কোটি টাকা দিয়ে সিলেট এয়ারপোর্টকে এটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অলরেডি কাজ চলমান আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক সেটা হচ্ছে যে আমরা বেশ কিছুদিন ধরে বাদাঘাট বাইপাস এয়ারপোর্ট 4 লেন সড়ক কাজ করার জন্য আমরা বারবার আমাদের সরকারকে প্রস্তাবনা করছি। যেটা হচ্ছে যে আপনারা জানেন যে সিলেট বাংলাদেশের একটা আধ্যাত্মিক রাজধানী এবং পর্যটন নগরী। এখানে প্রতিদিন দেশে বিদেশের পর্যটকরা বেড়াতে আসেন এবং গোলাগঞ্জে হাজার হাজার পাথর বোঝাই ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন করছে। এসব ট্রাক নগরীতে প্রবেশ করায় অসাধারণ যানজটের সৃষ্টি হয় এবং সাথে সাথে যে প্রবলেমটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন যে এখানে সড়ক দুর্ঘটনায় বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। তো আমরা চাই যে এই বাদাঘাট এয়ারপোর্ট বাইপাস রোডটা যে 4 লেনে যদি উন্নীত হয়, তাহলে আমাদের এইসব সমস্যা থেকে আমরা সুবিধা পাবো। আরেকটি জিনিস সেটা হচ্ছে যে আমাদের সিলেটে যেসব রাস্তাঘাট গুলো আছে, এখানে 2টা জিনিস, এটা হলো সিটি কর্পোরেশন, আরেকটি হচ্ছে আমাদের সড়ক ও পরিবহন। সিটি কর্পোরেশন বলছে শহরের বিভিন্ন জায়গাগুলো আমাদের সাথে যারা আছেন এই অনুষ্ঠানে ডক্টর আহমেদ আল কবির সহ অনেকে আছেন আমাদের সিনিয়র বড় ভাইরা, তারা নিশ্চয়ই জানেন যে সিলেটের প্রত্যেকটি রাস্তাঘাট কিন্তু খুব দুরবস্থা এখন পর্যন্ত। আমরা যদি সিটি কর্পোরেশন বলি, সিটি কর্পোরেশন বলে এটা আমাদের আয়ত্তের ভিতরে না। আমরা যদি রোডকে বলি, রোড বলে যে সিটি কর্পোরেশনের ভিতর। এই দ্বন্দ্বের কারণে আমরা কাকে বলবো এটাই আমরা এখনো জানতে পারছি না। আমাদের জানার দরকার নাই। আমরা চাই যে এই রাস্তাঘাটের যে বেহাল দশা, এগুলোর জন্য খুব তাড়াতাড়ি সংস্কার করা হয়। এটা আমাদের দাবি, আমাদের ব্যবসায়ীদের দাবি, জনগণের দাবি, এবং যারা এই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেটকে পর্যটন নগরী হিসাবে ঘোষণা করেছেন, এবং এই পর্যটন নগরীতে যদি রাস্তাঘাটের বেহাল দুর্দশা হয়, তাহলে কিন্তু পর্যটকরা এই সিলেট নগরীতে এসে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। আমরা চাই এটার একটা দ্রুত সংস্করণ। আরেকটা যে জিনিস যেটা আপনারা সবাই জানেন, আমরা জানি যে সিলেটে বিদ্যুতের অব্যবস্থাপনার জন্য জনগণের যে সীমাহীন দুর্ভোগ, এটা আশ্চর্যের ব্যাপার। আমরাই যখন সভাপতি হয়েছি তখন জানলাম যে সিলেটের কিন্তু বিদ্যুতের কোনো ঘাটতি নাই। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য যে প্রতিনিয়ত বিদ্যুতে আমরা লোডশেডিং দেখছি। তাদের কথা হলো যে আমাদের যেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়, এই ডিস্ট্রিবিউশন মাত্র 1টি পয়েন্ট সিলেটের, এবং এই ডিস্ট্রিবিউশনের একটা সময় আছে যেটাকে তার এই মেশিনের জন্য তাকে রেস্ট দিতে হয়, এবং সেই কারণে লোডশেডিং হয়। এটা অত্যন্ত আমার কাছে প্রথম দিকে শুনে আমার কাছে হাস্যকর মনে হয়েছে যে এতদিন ধরে এই একটি লাইন, ডিস্ট্রিবিউশন লাইন দিয়ে সারা সিলেটকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আমরা দাবি করেছি সিলেট চেম্বারের পক্ষ থেকে মিনিমাম আরো 2টি লাইন যেন এক্সটেনশন করা হয়, এবং আপনারা জেনে খুশি হবেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের দাবির পরিপ্রেক্ষিতে উনি ওই যে নদীর ওই পারে দক্ষিণ সুরমায় আরেকটি
জায়গায় করেছেন, এবং আমরা চাই যে আরো একটি জায়গায় যেন এই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাটা মানে পরিচালিত হয়। আর আরেকটি ব্যাপার, আমি বেশি কথা বলবো না এখানে, আমার কাছে মনে হয় যে আমরা যেটা করেছি সিলেট চেম্বার থেকে, আমি আপনাদেরকে একটু জেনে তারপরে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে আমরা সিলেটে সবাই কিন্তু মানে আমরা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশের বাইরে গিয়ে বলছেন যে বাংলাদেশে বিনিয়োগ করতে। আমরাও আমাদের সিলেটের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে কিন্তু আমরা বক্তব্য রাখছি যে আমাদের সিলেটের জন্য বিনিয়োগ আসে, এবং দেশি বিদেশি বিনিয়োগকে। সেই কারণে দেশি স্পেশালি বিদেশি বিনিয়োগকে আগ্রহ করে তোলার জন্য আমরা প্রায় 15টি হাই কমিশনার, ইউরোপিয়ান এবং জাপান সহ, চায়না, তুরস্ক সহ প্রায় 15টি হাই কমিশনারকে আমরা সিলেট চেম্বারের পক্ষ থেকে চিঠি দিয়েছি, যেন এই ফ্যাসিলিটি গুলা আছে সিলেটে, এবং আপনারা আছেন। যে ফ্যাসিলিটি গুলো আপনাদেরকে বলি, আপনাদের সেটা হচ্ছে যে বিভাগীয় মানে ঢাকার বাদে যদি বিভাগীয় শহরগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনি সরকারের 10% ট্যাক্স আপনি মওকুফ পাবেন। এটা একটা বেশ বড় কিন্তু একটি মানে একটা প্রচারণা আমরা ওনাদেরকে বলেছি। এবং আরেকটা জিনিস বলেছে যে সিলেট ইজ এ ভার্জিন সিটি, কারণ সিলেট এখনো পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজ হয় নাই। তো আমরা চাই যে এবং আপনারা জেনে খুশি হবেন, জাপান এমবেসি সহ তুরস্কের হাই কমিশনার মহোদয় কিন্তু কিছুদিন আগে আমাদের সিলেটে এসে গেছেন। দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু ডু সামথিং ইন সিলেট। এবং ইভেন জাপানে অ্যাম্বাসেডার সাথে আমাদের মিটিং হয়েছে, জুমে এবং জাইকা সহ ওনারা আমার সাথে মিটিং করেছেন। আমরা চাই কোনোভাবেই বিভিন্ন হাই কমিশনারে কিন্তু এখন নক করছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন আমাদের 2 বছর পূর্তি হয়ে গেছে, সামনে আমাদের ইলেকশন। এই কারণে আমরা ইলেকশন নিয়ে ব্যস্ত আছি। আমরা বলেছি যে আগামী জানুয়ারিতে, ডিসেম্বর মানে এন্ড অফ ডিসেম্বর অথবা 1st অফ জানুয়ারিতে যেন সিলেট চেম্বারের সাথে যোগাযোগ করেন, কারণ এই সময়টাতে আমরা মানে আমাদের প্রচারণা নিয়ে খুব মানে ব্যস্ত সময় কাটাচ্ছি, সেই কারণে আমরা ওনাদেরকে হয়তো সময় দিতে পারছি না। বাট আমরা আমাদের অফিসিয়াল তরফ থেকে ওনাদেরকে বলছি যে আপনারা সিলেটের ব্যাপারে যে কোনো ধরনের কোয়ারি যদি আপনারা জানতে চান আমাদেরকে বলেন, আমরা চেম্বারের পক্ষ থেকে আপনাদেরকে জেনে দিব। এবং আপনারা জেনে খুশি হবেন, বিভিন্ন এমবেসি গুলো কিন্তু খুব এখন ওনারা খুব আকৃষ্ট হচ্ছেন যে সিলেট একটা নিউ সিটি, যেখানে ওনারা শিল্পায়ন করবেন এবং ট্যুরিজমে ইনভেস্টমেন্ট করার জন্য দে আর এগ্রিড। আর আরেকটা সেক্টর আমরা যেটা মানে করতে চেয়েছি, আমি আপনাদেরকে একটু বলি, আমার শেষ করব। সেটা হচ্ছে যে কখনোই কিন্তু সিলেটকে নিয়ে এভাবে কথা বলা হয় নাই। আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন সামিট হয়েছে, বিভিন্ন সেক্টর আছে, যেমন আমাদের এগ্রিকালচার সেক্টর ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সেক্টর ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু এই সেক্টর গুলাকে আমরা সামনে নিয়ে আসতে পারিনি কেউ। আমাদের যে সিলেটে মানে যে পরিমাণ খালি জমি আছে, যে পরিমাণ মানুষ আছে ইনভেস্টমেন্ট করার জন্য, তাদেরকে এই ফেসিলিটি গুলা তাদের সামনে তুলে ধরা হয়নি। আমরা অলরেডি একটা মানে প্রোগ্রাম করেছিলাম যে গত জুলাইতে আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের এবং বিভিন্ন সেক্টরের মানুষগুলোকে নিয়ে আমরা মিটিং করেছি, যে আমরা একটু এই যে সেক্টর ওয়াইজ আমরা একটা মেলা করতে চাই, সেমিনার করতে চাই, এবং আমরা কিন্তু সবকিছু প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনারা জানেন যে গত জুলাই মাসে কিন্তু সরকার কঠোর লকডাউনের মাধ্যমে আমি অনুষ্ঠানটা করতে পারিনি। আমরা এরকম বিভিন্ন সেক্টর আছে, এডুকেশন সেক্টর আছে, হেলথ সেক্টর আছে, এগ্রিকালচার সেক্টর আছে, যেসব সেক্টর গুলা রাইজিং সেক্টর, যেখানে ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি আছে, এই সেক্টর গুলোকে আমরা মানে মানুষের কাছে তুলে ধরতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা এই কাজগুলো মানে একটা কাজ করতে পেরেছি, সবগুলো কাজ করতে পারিনি। তবে আসার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেটকে প্রায় 50,000 লোকের কর্মসংস্থানের জন্য সিলেটে একটি হাইটেক পার্ক উনি করে দিয়েছেন, এটা নিশ্চয়ই আপনারা জানেন। এবং এটা নিয়ে আমরা মানে উৎসাহিত, এবং আমরা চাই এই জায়গাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হাইটেক পার্ক করে দিয়েছেন, এখানে যেন আমরা সিলেটিরা, প্রবাসী সিলেটিরা কিংবা প্রবাসী বিদেশিরা যেন এই জায়গায় ইনভেস্টমেন্ট করে। আমার বক্তব্য আসলে দীর্ঘ হয়ে গেছে, অনেক কথা বলার ছিল, কিন্তু আমি এটা শর্ট করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখানে দেখছি মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা চাই ওনাদের মাধ্যমে আমাদের সিলেটের যেসব সমস্যাগুলো আছে, যে কাজগুলো আছে,
উনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যারাই আছেন আমাদের, ওনারা অত্যন্ত ভালো মানুষ এবং সিলেটকে নিয়ে ওনারা চিন্তা করেন। আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের যেসব কাজগুলো আছে এইগুলা ওনারা আমাদের ইমপ্লিমেন্ট করে দিবেন এবং সিলেটকে একটি সুন্দর একটি সিলেটে আমরা পরিণত করতে পারি এই আশাবাদ করে, এবং আপনি আবারও এই আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আবু তাহের মাহমুদ সাহেব। আমার মনে হয় সাহেবের মাধ্যমে আমরা সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো শুনেছি। আমরা মাননীয় মন্ত্রীর আগে আমরা ডাক্তার আহমদ কবির, তিনি যদি প্রস্তুত থাকেন আমরা তার বক্তব্য শুনি। কি বলেন জিয়া ভাই? হ্যাঁ, নিশ্চয়ই। সাহেবের ডিসকাশনটা খুব ভালো হয়েছে। আমাদের কবির, আপনি মিউটেড আছেন, একটু আনমিউট করেন। আপনি আনমিউট করেন কবির ভাই, আপনি মিউট আছেন। কবির ভাই প্রায় 8 মিনিট কথা বলবেন আমার মনে হয়। আপনি আনমিউট করেন কবির ভাই। জি, আমি আনমিউট করছি। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আপনাদের কথা শুনছি না আর কি, এটাই হচ্ছে সমস্যা। আমরা শুনতেছি, আপনি বলতে শুরু করেন। জি আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। আমি খুব এমনিতে দেখতে পাচ্ছি সবই, এবং আপনাদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি না। আমার কথাগুলো আশা করি শোনা যাচ্ছে। যদি শোনা যায় তবে ভালো, আর না হইলে আমাকে একটু টেক্সট মেসেজ দিবেন চ্যাটে, দেন আই ক্যান ফলো এটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় মন্ত্রী মহোদয় এবং শ্রদ্ধাভাজন এক ব্যক্তিত্ব আমাদের সিলেট অঞ্চলের, বৃহত্তর সিলেট অঞ্চলের, জনাব আমাদের পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নান সাহেব, এবং অন্যান্য যারা আলোচকবৃন্দ, এবং বিশেষ করে আজকের সভার যিনি সঞ্চালনা করছেন অধ্যাপক ডক্টর জিয়াউদ্দিন আহমদ সহ অন্যান্য সঞ্চালকবৃন্দ। আমি আমার কথায় সরাসরি চলে যাই। আমার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আজকের সিলেটের ব্যবসার অবস্থা এবং তার অপরচুনিটিস। অন্য বক্তাদের বক্তব্যগুলো শুনতে পারলে হয়তো আমার বক্তব্যটা অনেক সহজ হতো। আমি জানি যারা বক্তব্য রেখেছেন তারা সিলেট সম্পর্কে অনেক কিছুই জানেন। আমি আমার বক্তব্যকে খুব সংক্ষিপ্তভাবে 3টে ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমি একটু সারা বাংলাদেশ নিয়ে একটু কথা বলবো, বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে খুব ব্রিফলি। তারপরেই আমি সিলেটে চলে যাব, সিলেটের সিচুয়েশন এবং তার বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে আমি কথা বলবো। আর তৃতীয় পর্যায়ে আমি ইনভেস্টমেন্টস ইন সিলেট এবং বিজনেস পটেনশিয়ালস নিয়েও কিছু কথা বলবো। আমার জন্য সময় বরাদ্দ 15 মিনিট, সেই জন্য এর বেশি চেষ্টা করব যেন কোনো অবস্থাতেই না যাই। এখন আমি যেটা বলি যে বাংলাদেশের সার্বিকভাবে আমরা যদি বিজনেসের অবস্থা বা অর্থনীতির দিকে তাকাই, তবে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে বাংলাদেশ 2015 সালে একটা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হিসেবে স্ট্যাটাস পেয়েছে, এবং যা 2024 সালে আমরা একটা গ্রোয়িং ইকোনমি, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, সেইটা 2024 সালে আমরা যদি ইউএন রিকগনিশন লিস্ট ডেভেলপ কান্ট্রিজ থেকে আমরা বের হয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করেছি, সেই জন্য এখন আমাদের ক্ষেত্রে কোনো বাধা নেই। এর পরবর্তী পর্যায়ে আমাদের অত্যন্ত ভিশন 2031 এবং ভিশন 2041 যেটা সরকার ঘোষিত, এটার মধ্যে অত্যন্ত পরিষ্কার বলা হয়েছে যে ভিশন 2030 মধ্যে আমরা একটা মিডল ইনকাম কান্ট্রি হব, আর 2041 এর মধ্যে আমরা একটা হাই ইনকাম কান্ট্রিতে পৌঁছতে চাই। অর্থাৎ আমাদের লক্ষ্যগুলো অত্যন্ত পরিষ্কার। আমরা এখন 37th লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, আর আমাদের এই অর্থনীতির জিডিপি এখন যে নমিনাল টার্মে আমাদের হচ্ছে যে $409 বিলিয়ন, এটাতে 2020-21 এর, এবং এটা পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2554। এটাকে যদি আমরা কম্পেয়ার করি আমাদের যে 2006 সালের যে এই সরকারের আগে সময়ের জন্য সাথে যদি আমাদের পার ক্যাপিটা ইনকামের যদি কম্পেয়ার করি, তবে আমরা দেখতে পাবো যে এই পরিমাণ ছিল
মাত্র এর 5 ভাগের 1 ভাগ। অতএব এটার থেকে আমরা বের হয়ে এসে আমরা এই পর্যায়ে এসেছি। এটার জন্য এটা একটা বড় ধরনের আমাদের গ্রোথ পটেনশিয়ালস আর ভেরি হাই। আমরা যে দীর্ঘ সময়ে বিভিন্ন পর্যায়ে গেছি। আমাদের লেটেস্ট যে ফিঞ্চ যে গ্লোবাল ক্রেডিট রেটিং কোম্পানির এই সপ্তাহে যে প্রজেকশন, এটাতে আমাদের 2022 সালের এবং চলতি বছরেরও প্রজেকশন হচ্ছে অ্যাবাউট 7% গ্রোথ, যেটা খুবই মানে আমাদের জন্য আশাব্যঞ্জক। এবং আমরা মনে করি আমরা এই অবস্থার মধ্যে সার্বিকভাবে দেশের, আমি আর এই অর্থনীতি নিয়ে খুব বেশি সার্বিক দেশের অর্থনীতি নিয়ে খুব কথা বলবো না। আরেকটা জিনিস আমরা বলি, যেটা হচ্ছে যে আমাদের এই অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট, রেভিনিউ এবং এগ্রিকালচার এবং রিমিটেন্সকেও, যেটা 6% অফ দ্য জিডিপি কন্ট্রিবিউট করে। এবং আমাদের প্রবাসীরা এটাতে সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছেন আর রাখছেন। আর আমাদের আরো 2টা ইন্ডিকেটর আছে যেটা দুনিয়ার ইনভেস্টররা আমাদেরকে চিন্তা ভাবনা করে, যেটা হচ্ছে যে চিপ লেবার এবং ডিউটি ফ্রি অ্যাক্সেস টু ইটস মেজর মার্কেটস। এই যে অবস্থা, এই সার্বিক অবস্থার প্রেক্ষিতে আমাদের টার্মস অফ ট্রেডে আমরা এখনো অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। এই কথাগুলো আমাকে উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেস ইন বাংলাদেশ ইজ স্টিল ভেরি হাই। গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্সে জিসিআই, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের, এবং হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের, এই 2টাতেই আমরা বেশ পিছিয়ে আছি। এটাতে অনেক ইমপ্রুভমেন্ট আনতে হবে। আমাদের কোয়ালিটি অফ এডুকেশন গ্লোবাল র্যাঙ্কিংয়েও আমরা 84th ইন দ্য ওয়ার্ল্ড, যেটাতে ভারত 29তম। এই জায়গা থেকে আমাদের একটা বড় পরিবর্তন না আনলে কিন্তু আমরা শিক্ষা খাতেও আমরা খুব ভালো একটা ফলাফল দেখাতে পারবো না। এই হচ্ছে, আমি সার্বিকভাবে অর্থনীতি নিয়ে কথা বললাম। আমাদের সিলেটে চলে আসি। সিলেটে 2010 সালের যে ইউনিসেফের যে রিপোর্ট যেটা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট ওয়াইজ, এটাতে কম্পোজিট ডিপ্রাইভেশন ইন্ডেক্সে আমাদের সিলেট অঞ্চল অনেক পিছিয়ে, এবং এর মধ্যে বিশেষ করে সিলেট অঞ্চলের 2টি জেলা, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ, এই 2টি জেলা কিন্তু আমাদের খুবই দেশের 8টি মোস্ট ডিপ্রাইভড ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। এবং বাকি 2টি জেলাও যে খুব উপরে তা নয়। অতএব যে 64টি জেলার মধ্যে আমরা খারাপ, আমাদের 4টি জেলার মধ্যে 2টি জেলাই খারাপ অবস্থানে, এবং এটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং এটার জন্য আমাদেরকে বিভিন্ন কর্মসূচি, কর্মপন্থা নিতে হবে। এটা যদি না নিতে পারি তবে আমরা কিন্তু খুব সুফল গড়ে তুলতে পারবো না। আমাদের অনেক যে আমাদের যদি সিলেট অঞ্চলের যদি সার্বিক অবস্থার দিকে আরেকটু তাকাই, যে আমাদের আয়তন প্রায় 12,558 বর্গমাইল, এবং যে এই আয়তনের শতকরা 8.9 ভাগ নিয়ে গঠিত সিলেটের এই সুনামগঞ্জের জনঘনত্ব তুলনামূলকভাবে কম, কিন্তু বিশেষ করে এখানে জলাভূমি আছে অনেক বেশি। আর দেশের শতকরা 8.9 ভাগ অঞ্চলে বাস করেন শতকরা 6.8 ভাগ মানুষ এই সিলেট অঞ্চলে। অতএব এটাও চিন্তা করতে হবে, যেটা হচ্ছে যে আমাদের ঘনত্বের দিক দিয়ে আমরা কিন্তু অনেক কম হলেও আমাদের যে পটেনশিয়ালস আর ভেরি হাই। কারণ আমাদের যে বিভিন্নভাবে বিজনেস করার জন্য, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের জন্য জায়গা জমির কোনো অভাব নাই। আমরা বিশেষ করে কৃষি, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, এইসব খাতগুলোতে আমাদের বিনিয়োগের অপার সম্ভাবনা আছে। আমাদের অবকাঠামো গত অবস্থা অনেকটা দুর্বল এখন, এটাকে আমাদেরকে মানতে হবে। অবকাঠামোগত অবস্থা বলতে আমি যোগাযোগ ব্যবস্থা এখনো আমরা দারুণভাবে পিছিয়ে আছি দেশের অন্যান্য অঞ্চল থেকে। আমাদের এখনো সিলেট ঢাকার যে সড়ক যোগাযোগই বলি আর রেল যোগাযোগ বলি, এখনো অনেক প্রিমিটিভ দেশের অন্যান্য অঞ্চলে যখন যে ঘন্টায় হয়তো 50টা গাড়ি চলে, আমাদের এইখানে হয়তো 5,000টা গাড়ি চললেও
কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন খুবই কম হয়েছে। আমাদের মানব সম্পদ এবং কারিগরি শিক্ষার প্রসারও খুব কম হয়েছে। আমি একটা এক্সাম্পল দেই, যেটা হচ্ছে যে সিলেট বিভাগের মধ্যে অনেক উপজেলা আছে, যে জায়গায় উপজেলাতে বা এমনকি সিলেট মহানগরীতেও এখন কারিগরি স্কুল নাই। অন্যান্য জেলার, অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসার অনেক ব্যাপক হয়েছে। সরকারি উদ্যোগে হয়েছে, বেসরকারি উদ্যোগে হয়েছে। এইখানে বেসরকারি উদ্যোগও আমাদের খুব কম। ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে আমি আগেও পড়া যে সার্বিকভাবে দেশ পিছিয়ে, আর আমাদের অঞ্চলের যেটা এটা তো অনেক বেশি পিছিয়ে। দৃষ্টি দিতে হবে আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে, যে কৃষি, হার, জলাশয়, এগুলোকে উন্নয়নের জন্য এইগুলোকে যদি না দিতে পারি এবং এইগুলোকে যদি এগিয়ে নিতে না পারি, তবে কিন্তু আমাদের জন্য অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে। এই হচ্ছে, আমি যদি বলি, আমি গত কয়েক বছরের দিকে তাকালে আমি শুধু বলবো যেটা হচ্ছে যে আমরা এই গত 10-12 বছরে আমাদের প্রভূত উন্নতি হয়েছে। এটাকে যদি আমি খতিয়ান দিতে চাই, অনেক লম্বা, আমার কাছে প্রায় 50টির মতো প্রজেক্ট আছে। কিন্তু এইগুলো দেশের অন্যান্য অঞ্চল থেকে দেশে ব্যাপক যে উন্নয়ন হচ্ছে এটার সাথে খুব যে কম্পিটিটিভ আমি বলবো না। এগুলা অনেকগুলো হয়েছে, অনেকগুলো নতুন পাইপলাইনে আছে, অনেক আশার সঞ্চার হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, উনি ওনার সুনামগঞ্জের জন্য অনেক ব্যাপক ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছেন, যেটা আমরা জানি। উল্লেখযোগ্য অনেকগুলো উন্নয়ন প্রকল্পের মধ্যে যেমন হয়েছে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি 4,874 কোটি টাকা ব্যয়ে, 197 কোটি টাকা ব্যয়ে সিলেট সদর উপজেলার বাজাঘাটে সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ হয়েছে। আজ এরপরে হয়েছে মিউনিসিপ্যাল গভর্নেন্স প্রজেক্টের অধীনে সিলেট সিটি কর্পোরেশনের জন্য 1,724 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। আমি বলবো যে সিলেট যে ঢাকা সিলেট যে হাইওয়ে যেটা, এটারও ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু এইগুলা অনেক ধীর গতিতে চলছে এবং এইগুলার এখনো সিলেট অংশ বলতে আমি বলছি হবিগঞ্জ এবং যে সিলেট সদর সিলেটের অংশে এখনো পর্যন্ত সিলেট ঢাকা যে 6 লেন হচ্ছে, এটার জন্য জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়নি। আমাদের যে একটা বড় কাজ হয়েছে সিলেটে, বিভিন্ন ধরনের যেমন আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স যেটা হয়েছে, এটা একটা বড় ধরনের কাজ হয়েছে। আমাদেরকে যে ক্রিকেট স্টেডিয়াম হয়েছে, আমাদের যেগুলা অন্যান্য আরো অনেক যেগুলো হয়েছে, আমি এগুলোর তালিকা কিন্তু এই মুহূর্তে খুব বিস্তারিতভাবে বলছি না। তবে যেটা হচ্ছে যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, সিলেট যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ভিত্তিক প্রকল্প নেওয়া হয়েছে। সিলেটের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখনো আমরা অনেক পিছিয়ে দেশের অন্যান্য অঞ্চল থেকে। এইগুলোর থেকে এখনো আমাদেরকে আরো বেশি দৃষ্টি দিতে হবে। আমি যে বিভিন্ন প্রজেক্টগুলোর তালিকা আমি পড়তেও চাই না, কিন্তু আমি বলছি যে সিলেটে ব্যাপক কর্মসূচি আমাদের চলমান আছে বা বাস্তবায়নও হয়েছে, যেগুলো আমাদেরকে অনেক আশার সঞ্চার করেছে। তবে আমি দুইটা বিষয়ে একটু বলতে চাই। সিলেটের স্বাস্থ্য খাত কিন্তু দারুণভাবে পিছিয়ে দেশের অন্যান্য অঞ্চল থেকে, এবং স্বাস্থ্য খাতের এই পিছিয়ে পড়ার পিছনে আমি বলবো যে একটা দীর্ঘদিনের একটা অবস্থা, বঞ্চনার অবস্থা। এই অবস্থা থেকে এখন আমাদের যদি একদিকে বলা হয় এইটাকে একটা প্রচারণাও চালানো হয়, আমি বলবো যে এইটা সিলেট অঞ্চল ধনী এবং এইখানে মানুষজন যে নিজেরাই নিজেদের ইনভেস্টমেন্ট করতে পারে, এবং এই প্রচারণা করেই কিন্তু আমলারা এবং দেশের অন্যান্য এলাকার মানুষজনও কিন্তু সিলেটকে ডিপ্রাইভেশনের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ বাঁচতে হবে, এবং এই বাঁচার জন্য সিলেট অঞ্চলকে বেশ কিছু স্বল্প এবং মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সিলেটে যে রিমিটেন্স আসে, এটা কিন্তু যেটা হচ্ছে এটাও ব্যাপক। আমাদের বলা হচ্ছে যে আমাদের সিলেটে
একটা জিনিস বিবেচনায় নিতে হবে, সিলেটে মাত্র 10% লোককে আমরা ধনী বলতে পারি, আর গরিব হচ্ছে 90% মানুষ। আমাদের সিলেটে মধ্যবিত্ত শ্রেণীর অবস্থান নাই বললেই চলে। সিলেটে অতীতে অনেক সমৃদ্ধ ছিল, এটা অনেক স্ট্যাটিস্টিক্স আছে, সেগুলো হয়তো এই মুহূর্তে আমার বলার প্রয়োজন নাই, কিন্তু বাস্তব সত্য যেটা হচ্ছে সিলেটে এই মুহূর্তে দেশের অন্যান্য অঞ্চল থেকে অলমোস্ট সবগুলো ক্ষেত্রেই আমরা পিছিয়ে পড়েছি। এইটা এই হয়তো সাম্প্রতিককালে বেশ কিছু ব্যাপক ভিত্তিক প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, কিন্তু এটাও দেশের সার্বিক অঞ্চলের সাথে তাল মিলিয়ে উঠার কোনো সুযোগ বা কাছাকাছিও নয়। এইগুলোকে কিভাবে এটাকে ব্যালেন্স আপ করা যায় বা অন্যান্য অঞ্চলের সাথে চলা যায়। আমরা যদি যে সিলেটে যখন ঢুকি ঢাকার থেকে আইসা, তখন দেখি অনেকগুলো শিল্প এলাকা গড়ে উঠছে, কিন্তু এই শিল্প এলাকার মধ্যে 1% ইনভেস্টমেন্টও সিলেটিদের নাই। এটা হচ্ছে বাস্তব সত্য। আমরা যে একটা বিশেষায়িত শিল্প এলাকা যেটা শেরপুরে করা হয়েছে, এক্সপোর্ট স্পেশাল ইকোনমিক জোন, এই ইকোনমিক জোনেও কিন্তু আপনি দেখেন গিয়ে মাত্র একজন ইনভেস্টর বোধহয় সিলেটি আছেন, আর কেউ নাই এখানে বাকি সবই কিন্তু বাইরের অঞ্চল থেকে এসেছেন। আমাদের সিলেটের যারা ইনভেস্টর দেশে আছেন বা বিদেশে আছেন, এর সংখ্যা খুবই কম। আপনি সিলেটের ব্যাংকের দিকে যদি তাকান, সিলেটের ব্যাংকে যে টাকা ডিপোজিট হয় তার 13% সিলেটে ইনভেস্টমেন্ট হয়। সিলেটের ব্যাংকগুলা সিলেটে ইনভেস্ট করে না, তাদের টাকা যে ঢাকায় বা অন্যান্য চট্টগ্রামে আর ঠিক পাশাপাশি চট্টগ্রামের ব্যাংকে যে টাকা ডিপোজিট হয় তার 149% তারা ইনভেস্ট করে চট্টগ্রাম। এই হচ্ছে বাস্তব অবস্থা। এটা কিন্তু খুলনার দিকে তাকালেও সেম, বগুড়ার দিকেও তাকাইলে এইরকমেরই অবস্থা। অতএব আমাদেরকে ইনভেস্টমেন্টে এগুতে হবে, এবং ইনভেস্টমেন্টে যদি আমরা যদি এগুতে পারি, তবে কিন্তু আমরা খুব বেশি দূর যাওয়ার সম্ভাবনা। আমাদের অনেকগুলো খাতে আমাদের সম্ভাবনা আছে, আমি সম্ভাবনার দিকেই যাচ্ছি। আমাদের পর্যটন খাত যদি আপনি মিলে দেখেন যে পর্যটন খাতটা অনেক বড় এবং অনেক সম্ভাবনার আছে, কিন্তু আমরা পর্যটন খাতগুলোকে এবং তালিকাটাও পর্যটন খাতের তালিকাটাও অনেক 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 লম্বা, কিন্তু আমরা এই তালিকাটাকে কাজে লাগাতে এখনো পারিনি। আমাদের সিলেট অঞ্চলে যে পর্যটন স্পটগুলো আছে, এইগুলোর জন্য যে কমিউনিকেশন বা ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, এটা অনেক বেশি পিছিয়ে আছে। এখানে দীর্ঘদিনের বঞ্চনার কারণে কোনো ডেভেলপমেন্ট হয় না। অতএব এইগুলোকে আরো বেশি ব্যাপক ভিত্তিক দৃষ্টি দিয়ে আমাদের পর্যটনের বাইরে আমাদের শিল্প খাতগুলো যেটা যে আছে, অনেকগুলো খাতের সম্ভাবনাময় খাত আছে। যেমন যেটা যে আমাদের সিলেট বিসিকের যে শিল্পনগরী আছে, এইখানে কিন্তু যে জায়গা আছে ওইটার মধ্যে কোনো অতিরিক্ত জায়গা বরাদ্দ পাওয়া যাচ্ছে না, এবং এটার জন্য যে অতিরিক্ত জায়গা নেওয়ার প্রয়োজন আছে এটাও চিন্তা ভাবনার মধ্যে নিতে হবে। এইসব আসলে আমরা শুনবো মাননীয় মন্ত্রীর কাছ থেকে। কবির ভাই 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। শুধু সড়ক এবং রেলপথ নয়, নৌযোগাযোগ ব্যবস্থায় যদি উন্নতি না আনি, আমি জানি সময় হয়তো আমার হাতে মাত্র 2 মিনিটের উপরে মতো আছে, অতএব এই অবস্থাতে আমি এইটুকুই বলবো যে আমাদের বিদ্যুৎ খাতে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার আমাদের অনেক শক্তিশালী, আমাদের মূলধন আছে, আমাদের যে বিশেষ প্রয়োজন যেটা আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এইখানে জ্বালানির আছে, আমাদের অন্যান্য যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে, শুধু যোগাযোগ ব্যবস্থাটাই আমরা সবচেয়ে বেশি পিছিয়ে। এটার যদি উন্নতি করা হয় তবে সিলেটে ইনভেস্টমেন্ট বাড়বে। তবে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রবাসী যারা আছেন, এই প্রবাসীদেরকে এই সুযোগটা কাজে নেওয়ার জন্য তৈরি হতে হবে, নইলে উইল মিস দি ট্রেন। এবং বিশেষ করে আমি বলবো স্কিল্ড বেসড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে। মানব সম্পদ উন্নয়নে আমরা যদি সিলেটের দৃষ্টি দিতে না পারি, সকল ক্ষেত্রেই আমরা পিছিয়ে পড়ব। এখন আমার সচিবালয়েও মানুষ নাই, সিলেটের মানুষ নাই, অন্য প্রশাসনেও খুব কম ব্যক্তি আছেন সিলেটের, আর আমাদের নেতৃত্বের মধ্যে যারা আছেন, রাজনীতির মধ্যে আছেন, সেইখানেও আমি সকল শ্রদ্ধা রেখে যারা রাজনীতি করেন, সকল দলের রাজনীতি করেন,
তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি কোয়ালিটেটিভ অনেকাংশে অনেক আছেন খুব সম্মান করার মতো, যাদেরকে আমরা শ্রদ্ধা করি সকলেই, কিন্তু এছাড়া এর বাইরেও আছেন কিছু যাদের ওই যে ন্যাশনাল লেভেলে পলিটিক্সে হয়তো কন্ট্রিবিউট করার ক্ষমতা খুব সীমাবদ্ধ। এইটার থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে আমাদের ডিপ্রাইভেশনের একটা এক্সাম্পল দিয়ে আমার বক্তব্য শেষ করব, যেটা হচ্ছে আমাদের শিক্ষা খাতে। আপনারা দেখেন একমাত্র সিলেট অঞ্চলেই কিন্তু এক শিক্ষকের স্কুল ছিল। এই 2010 সালে এসে প্রথম এই এক শিক্ষকের স্কুলগুলোকে বদলানো হয়। কেন দেশে সব জায়গায় 5 শিক্ষকের স্কুল, 4 শিক্ষক 5 শিক্ষকের স্কুল, আমাদের এইখানে এত বছর, পাকিস্তানের আমল বাংলাদেশ আমলের 40 বছর পার হয়ে গেল, তারপরেও ছিল না এই পরিবর্তন। যাই হোক, আমাদের সিলেটের আমি বলবো যে তৎকালীন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদের উদ্যোগে কিন্তু এই জিনিসটা হয়েছে। আমি একটা কথা বলতে চাই, আমাদের আজকের যে প্রধান অতিথি মাননীয় পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন, অনেকগুলো দৃষ্টিনন্দন প্রকল্প হাতে নিয়েছেন, আমরা জানি। এগুলোর জন্য তাকে অভিনন্দন, এবং তিনি যে কাজগুলো করছেন এইগুলা, কিন্তু তাকেও আমরা বলবো যে অন্যান্য সিলেটের অন্যান্য জেলার প্রতিও একটু পাশাপাশি একটু দৃষ্টি দিয়ে আমাদের এই যে বঞ্চনার থেকে আমাদেরকে উদ্ধার করতে সহায়তা করার জন্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার সময় শেষ। সেই হিসাবে আমি শুধু এইটুকুই বলবো, আমাদের সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে, কিন্তু সম্ভাবনাও অনেক বেশি। আর এই সম্ভাবনার পুঁজিকে নিয়ে আমরা দেশের যে উন্নয়ন অগ্রযাত্রায় শরিক হব সকলে মিলে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা খুব ভালো লাগলো আহমেদ আল কবিরের বক্তব্য, অনেক কিছু জানলাম। এবার আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জুলিয়া জেসমিন মিলি, সে ডেপুটি সেক্রেটারি এন্ড ডিরেক্টর অফ বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি সিলেট শাখা। জুলিয়া জেসমিন কি আছেন? আমার মনে হয় উনি আসেন না, ওনাকে তো দেখি নাই। আচ্ছা, জুলিয়া জেসমিন না থাকলে আমরা আমাদের মাননীয় নার্স। আসছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, জুলিয়া জেসমিন মিলি, আপনি কথা বলবেন এখন। অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আজকের এই আলোচনা সভার ৬ষ্ঠ বিশ্ব সিলেট সম্মেলনের আজকের এই সিলেটের শিল্প বাণিজ্যের উন্নয়নের আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান মহোদয়, এবং আজকে যারা আলোচক আছেন, যেহেতু আমাকে সংক্ষিপ্ত করতে হবে, আমি সবার নাম নিচ্ছি না, সবাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সব আলোচক বৃন্দ, আমি এতক্ষণ যাদের কথা শুনলাম, এবং সঞ্চালক রয়েছেন, এবং আমাদের সিলেট সম্মেলনের প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ভাই, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমাদের যে আজকের যে বিষয়টা সিলেটের যে সামগ্রিক ব্যবসা বাণিজ্যের উন্নয়ন বিকাশ, তো আমার যে ডেজিগনেশনটা সেটা হচ্ছে পরিচালক বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ বিডা ডাইরেক্টর হিসেবে। আমি খুব ভেরি রিসেন্ট আমি জয়েন করেছি সিলেটে। এর আগে যারা ছিলেন তারা ঢাকা থেকেই অ্যাডিশনাল দায়িত্ব পালন করেছেন। তো আমি তার আগে, যেহেতু আমি এখানে জয়েন করার পর, আমি আমার বাড়িও সিলেটের গোলাপগঞ্জে, আমিও সিলেটের মানুষ। তো তার আগে আমি শুধু যেটা বলতে চাচ্ছি যে বিডা সম্পর্কে একটু পরিচিতি তুলে ধরতে চাচ্ছি। সিলেট সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে, অনেক ভালো ধারণা, আমি যেটা শুনলাম বুঝলাম এবং জানি। তো আমি শুধু বিডার একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশন 2016 সালের 1 আগস্ট এটা একটা আইন হয়ে এবং সেটা বিলুপ্ত হয়েছে, এবং 1 সেপ্টেম্বর 2016 তারিখে বিডা গঠিত হয়েছে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনের বিলুপ্তির মাধ্যমে। তো বিডা হলো বাংলাদেশের প্রিন্সিপাল প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রমোশন এবং ফ্যাসিলিটেশন এজেন্সি। দেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য বৈচিত্র্যময় সুযোগ সুবিধা বিডা প্রোভাইড করছে, সেটা লোকাল এবং ফরেন ইনভেস্টরদের জন্য। তো আমি সংক্ষেপে বিডার কিছু কার্যক্রম তুলে ধরছি, যেটা হচ্ছে প্রি ইনভেস্টমেন্ট ইনফরমেশন এন্ড কাউন্সিলিং সার্ভিস, ইনভেস্টর ওয়েলকাম সার্ভিস, registration or approval of branch or liaison office or representative offices, approval work permit of foreign nationals, approving or facilitating utility connections,
ইন্ডাস্ট্রিয়াল প্লট যখন যেটা প্রয়োজন হবে, অ্যাসিস্ট্যান্স ইন অবটেইনিং ইন্ডাস্ট্রিয়াল প্লট, approving remittance of royalty, technical know-how, and technical assistance fees also, facilitating import of capital machinery and raw materials, approving foreign loan suppliers credit pay scheme, etc. এবং আমাদের একটা ওয়েবসাইট আছে বিডা ওয়েবসাইটে, যেটা হচ্ছে bida.gov.bd, এখানে ডিটেলস আছে। তো বিডা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তার একটি গভর্নিং বডি। আমাদের প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এটার চেয়ারম্যান, এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী এই গভর্নিং বডিতে আছেন, তিনি ভাইস চেয়ারম্যান। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী এবং নির্বাহী চেয়ারম্যান সদস্য সচিব হবেন এই গভর্নিং বডি। এছাড়াও রয়েছেন গভর্নর বাংলাদেশ ব্যাংক, সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সভাপতি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সরকার কর্তৃক মনোনীত বিশেষায়িত চেম্বারের 2 জন প্রতিনিধি, যার মধ্যে 1 জন মহিলা থাকবেন। তো বিডার ভিশন হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বিশ্বমানের বিনিয়োগ বিকাশ প্রতিষ্ঠানে পরিণত হওয়া, এবং মিশনটা হলো বেসরকারি খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উন্নত সেবা প্রদান, কার্যকর সমন্বয় সাধন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা। এটা হচ্ছে মূলত বিডার কার্যক্রম, যে আমরা কি কি কাজ করি, আমরা এই সব কাজই করি। এবং এখানে খুব সুন্দর একটা বিষয় আছে, যেটা ওয়ান স্টপ সার্ভিস মাধ্যমে বিডা এইসব কাজ করে থাকে। যে কেউ এখানে বিডার ওয়েবসাইটে ঢুকে ওয়ান স্টপ সার্ভিসে নিজের একটা আইডি পাসওয়ার্ড দিয়ে তিনি তার অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং সেখানে বসে তিনি বিডার সাথে যোগাযোগ করে বিডার সাথে আরো রিলেটেড যেগুলো আছে, যেমন বেবজা, তারপর হাইটেক পার্ক অথরিটি, তারপর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, এগুলোর মধ্যে লিংক আছে। আপনারা যেখানে যে প্রয়োজন সেখানে আপনারা সেই বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশনের করতে পারেন। এবং এখানে যদি একটা শর্ত আছে যে বিডার এত সব সুযোগ সুবিধা নিতে গেলে আবার কখনো আপনারা কর রেয়াত পাবেন, আবার ট্যাক্স এক্সাম্পশনেরও একটা বিষয় আছে। তবে যে কথাগুলো উঠে আসছে সিলেটের প্রেক্ষিতে, ট্যাক্স এক্সাম্পশন হবে কিছু কিছু সেক্টরে, যেখানে প্রোডাকশনে যাবেন, কিছু কিছু সেক্টর আছে যেখানে সেই সব যদি সেক্টরে কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন, এবং এখানে আমি একটু যদি উল্লেখ করি, আমাকে যদি একটু সময় দেন, কারণ সিলেটে আপনি সময় না 1 মিনিট সময় পাবেন, মাননীয় মন্ত্রী কথা বলবেন, সো প্লিজ আপনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন। আচ্ছা ঠিক আছে, এক্ষেত্রে আমি ট্যাক্স এক্সাম্পশনের কথা যেহেতু বলেই ফেলাম, সেখানে বলে ফেলি যে সুযোগ সুবিধা যে সেক্টরগুলোতে কাজ করতে হবে, ফার্মাসিউটিক্যালস আছে, এখানে অনেকগুলো আছে, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার, যেটা আমাদের সিলেটিরা মানে এইসব বাণিজ্যে বা ব্যবসায় তারা যাচ্ছে না, তারা না গিয়ে শুধু গতানুগতিক যে হোটেল বা এই রেস্তোরাঁ এগুলোর মধ্যেই আমরা সীমাবদ্ধ আছি। আমরা নতুন নতুন কিছু যে ক্রাইটেরিয়া যেগুলোতে ট্যাক্স এক্সাম্পশন হয়, এবং যেটা আমরা বলে থাকি যে ট্যাক্স হলিডে পিরিয়ড 10 ইয়ার্স একটা এক্সাম্পশন দেওয়া হয়, এটা খুব সুন্দর একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমগুলো যদি আমরা যে সব ক্ষেত্রে দেওয়া হয়, এখানে যদি আমাদের ব্যবসায়ীরা এবং ফরেন ইনভেস্টররা যদি ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই সিলেট খুব সুন্দর একটা বাণিজ্যের দিক দিয়ে, এবং ইনভেস্টমেন্ট না করলে তো আসলে আমাদের দেশে যে অর্থনৈতিক উন্নয়ন হবে না। অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের যে লক্ষ্য টার্গেট, আমরা দেশকে যে একটা মধ্যম আয়ের দেশ থেকে আমরা যে উন্নত বাংলাদেশ, একটা নিরাপদ বদ্বীপে নিয়ে যাব, তার জন্য আমাদের সেই অর্থনৈতিক সমৃদ্ধি এবং পাশাপাশি ধনী দরিদ্র যে বৈষম্য দূরীকরণ করতে হবে। আয় বৃদ্ধি হলেই কিন্তু তখন সময়, এক্ষেত্রে কিন্তু বিনিয়োগটা আমাদের খুব বেশি দরকার। তো ফরেন ইনভেস্টরদের আমরা একদম শুরুতেই আমি বলেছি যে ভিসা, ওয়ার্ক পারমিট সহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি। জয়েন্ট ভেঞ্চারেও আমরা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি। এক্ষেত্রে আপনাকে বিডার রেজিস্ট্রেশন নিতে হবে। বিডার রেজিস্ট্রেশন নিলেই তখন আপনি এইসব সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তো আমি যেহেতু মাননীয় মন্ত্রীর মধ্যে কথা বলবেন, আমি আর কথা বাড়াচ্ছি না। আমার যে বিভাগে আছি, বিভাগীয় অফিসে আপনাদের সবার সিলেটে যারা আছেন, আপনাদের আমন্ত্রণ থাকলো আমাদের অফিসে এসে ঘুরে যাবেন, এবং আমার ইমেল অ্যাড্রেস আছে director.silet@bida.gov.bd। খুব ভালো লাগলো মিলির খুব ভালো জানার জন্য। এবার আমরা ইব্রাহিম, তুমি বলো আমাদের কথা শেষ। আমাদের আজকের এই বিষয়ের সাথে সবচেয়ে সম্পর্কযুক্ত যে মানুষ, আমি
অতিরিক্ত প্রশংসা করে নয়, আমরা দেশের বাইরে থাকি, মান্নান সাহেবের সাথে আমাদের খুব ব্যক্তিগত যোগাযোগ নাই, কিন্তু একজন ভালো রাজনীতিবিদ এবং একজন আহ, গণমানুষের মানুষ হিসাবে তিনি আমাদের সাথে ধরা দিয়েছেন। আজকে এখানে আহমদুল কবিরের বক্তব্যে আমরা যে দৈন দশা সিলেটের শুনলাম, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টের বক্তব্যদের মধ্য দিয়ে যে দৈন দশা শুনলাম, মাননীয় পরিকল্পনা মন্ত্রী আপনি এই মুহূর্তে আমাদের সবচেয়ে আশা প্রত্যাশার জায়গায়, আপনার কথা আমরা শুনবো এখন। বক্তব্য রাখছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান। আনমিউট করেন। হ্যাঁ, ঠিক আছে। জি জি জি, ধন্যবাদ জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা বাংলাদেশ থেকে। প্রফেসর জিয়াউদ্দিন আহমদ অত্যন্ত সুপরিচিত মানুষ, তাকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা, এবং আরও যারা আছেন এখান থেকে কথা বলেন, ডক্টর আহমদ আল কবির, জনাব আবু তাহের মোহাম্মদ শোয়েব, আমাদের সিলেট চেম্বারের প্রেসিডেন্ট, আমার অত্যন্ত পরিচিত মানুষ। বশির আহমদ সাহেব কথা বোধহয় বলেননি, বাট আমি হয়তো বাইরে ছিলাম তখন। জুলিয়া জেসমিনের কথা শুনলাম, বিডার সিলেটের কর্তা যিনি প্রধান ব্যক্তি, তার কথা শুনলাম। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। ষষ্ঠ বিশ্ব সিলেট সম্মেলন নামটি খুবই চমৎকার। তার মানে আগে 5টি আমরা পার হয়ে এসেছি, এটা ষষ্ঠ সম্মেলন। এটা আয়োজন যারা করেছেন, এটা দুটো দিক আছে। একটা হলো যে আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যটাকে তুলে ধরা, অতীতের সঙ্গে সংযোগটাকে জাগরিত রাখা, এগিয়ে যাওয়া। এটা অবশ্যই আমরা বাঙালি জাতি তথা সারা মানব জাতিরই একটা অংশ। সকল মানুষের কল্যাণের মধ্যে আমাদের কল্যাণ নিহিত, এটা বিশ্বাস করি। তবুও এটাও তো বলার অপেক্ষা রাখে না যে মানুষের পরিবার বা নিকট প্রতিবেশী, তাদের সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক আছে আমাদের। এবং এটা হয় আরেকটা কারণ যে প্রত্যেক পরিবার বা প্রত্যেক গোষ্ঠীর বা প্রত্যেক অঞ্চলের কিছু বিশেষ দিক থাকে যেগুলা ওই অঞ্চলের জন্য শক্তির পরিচায়ক, এবং যেগুলাকে সঠিকভাবে কাজে লাগিয়ে হয়তো কল্যাণ সাধন বেশি করা যায়। নিছক জাগতিক উন্নয়ন আমাদের লক্ষ্য নয়। আমাদের প্রধানমন্ত্রী, যার সঙ্গে আমি কাজ করি এই মুহূর্তে, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার সকল উন্নয়ন কর্মসূচি অবশ্যই তার প্রধান, তার মধ্যে একটি বিশেষ অনুষঙ্গ থাকে, সেটা হলো আমাদের মানবিক দিকগুলোকে ফুটিয়ে তোলা, এবং সেটা আমাদের খুবই প্রয়োজন, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে, সিলেট সহ। কারণ এটা অনস্বীকার্য যে আমাদের প্রায় 20-25% মানুষ আমরা দারিদ্র্য সীমার নিচে আছেন। দারিদ্র্য সীমার নিচে থাকা কোনো খুশির বিষয় নয়। দারিদ্র্যের সঙ্গে হাঙ্গার, দারিদ্র্যের সঙ্গে আশ্রয়হীনতা, দারিদ্র্যের সঙ্গে কুপমণ্ডকতা অজান্তে হলেও, দারিদ্র্যের সঙ্গে নানা ধরনের রোগ শোক বালাইয়ের কষ্ট, এগুলা স্বীকার করতে হবে। এগুলো উপস্থিতি অবশ্যই থাকে, বেশি করে অন্যান্য ক্ষেত্রেও থাকে, কিন্তু যারা দরিদ্র তারা এগুলোকে মোকাবেলা করা অধিকত কষ্টের বিষয়। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের যারা আমরা তার সঙ্গে কাজ করি, আমাদের বার্তা হলো যে আমরা আমাদের দেশকে সামনে নিয়ে যাব, গোটা কাউকে পেছনে ফেলে যাব না, কিন্তু আমাদের সকল কর্মসূচির মধ্যে, সকল কাজের মধ্যে যেন বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া মানুষ যারা নানা কারণে, তাদের নিজের দোষে নয়, এটা আমরা স্বীকার করি। আমরা রাজনৈতিকভাবে স্বীকার করি যে আমাদের যারা দরিদ্র মানুষ, তারা নিজের দোষে, নিজের চয়েসে, নিজের ইচ্ছায় তারা কেউ এই অবস্থায় আসেন নাই। নানা ধরনের উৎপীড়ন এখানে গেছে, ঔপনিবেশিক শাসন গেছে, বহিরাগত শাসন গেছে, যেগুলো তাদেরকে, তারা দুর্বল শ্রেণী হিসাবে ক্রমান্বয়ে আরো দুর্বল হয়েছে। এবং এইটাও আমরা স্বীকার করি যে আমাদের যে বর্তমান বিধিবিধান দেশে আছে, আইন কানুন আছে, তার অনেকটাই তাদের জন্য, তাদের পক্ষে নয়, অজান্তে হলেও এটা হয়ে আসছে অতীতকাল থেকে। সেগুলো পরিবর্তনের চেষ্টা চলছে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, আমি একজন কর্মী, এখন আওয়ামী লীগের সরকার বাংলাদেশে আছে। আমাদের অনেক বিশাল অর্জন আছে, যে কোনো জাতির জন্য, যে কোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত সম্মানের ও গৌরবের। আমরা এই দেশে যে কাজটা, সবচেয়ে বড় কাজটা সম্পন্ন করেছি আমাদের নেতৃত্বে, সেটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন, নিজের ভূমিতে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করা। এটা আবহমান কাল, যতদিন বাঙালি জাতিসত্তা হিসেবে টিকে থাকবে, স্মরণ করতেই হবে। এবং এর পেছনে বা আওয়ামী লীগের 25-30 বছরের একটা সংগ্রাম
নিজের সংস্কৃতিকে, নিজের আত্মপরিচয়কে জাগিয়ে তোলার সংগ্রাম, নিজের ভাষাকে সুরক্ষা করার এবং সুদৃঢ় করার যে সংগ্রাম, এইগুলো সবই এর মধ্যে মিশে আছে। এবং সেই কাজগুলো আওয়ামী লীগ করেছে আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। এই কৃতিত্ব তাকে অবশ্যই দিতে হবে, কারণ তিনি একটি নিপীড়িত, ঘুমন্ত, নিষ্পেষিত, প্রায় অবচেতন জাতিকে তার আন্দোলনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে জাগিয়ে তুলেছেন এবং তাদেরকে তিনি সংগঠিত করেছেন। এটা চারটিখানি কথা নয়, অত্যন্ত দুরূহ কাজ। সেটা তিনি করেছেন তার দীর্ঘ জীবনে, তার যে ছোট জীবনের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে, এবং তার ফলটা হলো আমাদের স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা নিছক কোনো অবজেক্টিভ সাবজেক্টিভ বিষয় নয় যেটা নিয়ে আমরা তুষ্ট হতে পারি। এ কোনো আবেগের বিষয় নয়, এর সঙ্গে কতগুলো বৈষয়িক বিষয়ের ডাইরেক্ট মানে যোগাযোগ আছে। আমাদেরকে ক্ষুধা, দারিদ্র্যগুলোর সঙ্গে সংগ্রাম করতে হবে, দূর করতে হবে। অন্যায় অবিচার যেগুলো সমাজে আছে সেগুলোকে ক্রমান্বয়ে দূর করতে হবে। ক্রমান্বয়ে কথাটা বললাম কারণ আমরা কোনো বিপ্লবী বা বৈপ্লবিক কোনো কর্মসূচি নিয়ে আসি নাই। আমাদের কোনো হোচিমিন বা মাও জেদুংয়ের ধরনের কোনো বিপ্লব আমরা করিনি। আমরা গণতান্ত্রিক ধারায় পর্যায়ক্রমে ইভলিউশনারি ওয়েতে আমরা এগুলো অর্জন করতে পারবো বলে বিশ্বাস করি। সেদিকে আমরা এগোচ্ছি। আমরা ডিস্টেবিলাইজ করতে চাই না আমাদের সমাজ এবং সমাজ ব্যবস্থাকে। তার মধ্যে অবশ্যই আমাদের যেটা আলোচনার আজকে বিষয় সিলেট, তার একটি অংশ। সিলেটের এখানে দুটি দিক আপনারা তুলে ধরেছেন, এর সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সঙ্গে সঙ্গে জাতীয় জীবনে যেমন এখানেও তেমনি এর বৈষয়িক উন্নয়নের বিষয়টা সামনে চলে এসছে। আপনারা বিশ্ব সিলেট সম্মেলন এই উন্নয়নের একটি পদক্ষেপ বিষয়ে আপনারা আলোচনা করেছেন, সাংস্কৃতিক পরিচয় নির্মাণের কথা বলেছেন। এই দুইটি উদ্দেশ্যের জন্য আমাদের এখানে এই মুহূর্তে সাংস্কৃতিক যেটা, সেটা আমি আপনি আমরা যে কদিন এখানে আছি, আমাদের কথাবার্তা তো আছেই, লক্ষ কোটি মানুষ যারা, কোটি না হয় লক্ষ লক্ষ মানুষ যারা আমাদের সিলেট অঞ্চলে বসবাস করেন, সীমান্তের এপারে ওপারেও আছে, আমি যতদূর জানি তার একটি আলাদা সাংস্কৃতিক পরিচয় আছে। সেটা যত রাজনৈতিক বিভাজন যাই থাকুক না কেন, সাংস্কৃতিক একটি ঐতিহ্য সেটাকে ধরে রাখতে হবে, আমার ধরে রাখা প্রয়োজন। রাখতে হবে কথাটা আমি বলবো না, এটা স্বাভাবিকভাবেই হবে। সুতরাং সেটাকে জাগরুক রাখার জন্য আমাদের মাঝে মাঝে একটু বসা, কথা বলা এবং একটু দেখিয়ে দেওয়া, একটু সামনে নিয়ে আসা, সেই কাজটা আপনারা করছেন। সুদূর আমেরিকায় বসে, যুক্তরাজ্যে বসে নানাভাবে আপনারা এতে ভূমিকা রাখছেন। ডক্টর জিয়াউদ্দিন আরো কাজও করেন, ডাক্তারিও করেন। ডাক্তারি শুধু নন, তিনি কিডনি ফাউন্ডেশন আমার দেশে কাজ করছেন আমি জানি। আই ফিল ভেরি গ্ল্যাড যে সেই কাজেও আমরা তার সঙ্গে যোগদান করার সুযোগ হয়েছে। সিলেটের বৈষয়িক উন্নয়ন খুবই জরুরি। 21 শতক জ্ঞান বিজ্ঞানের যুগ। উন্নত দেশ যেখানে আপনারা বসবাস করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডা, ইউকেতে, আপনারা জানেন উন্নত জীবন কি। তো তার সামান্য ছোঁয়া এখন আমাদের জীবনে লেগেছে। আমরা বিদ্যুতায়ন প্রায় সারা দেশে শতভাগের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এইটা একটা বিশাল অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য। এটা আমাদের পূর্বপুরুষরা কেন 20 বছর আগেও মানুষ এই দেশে চিন্তা করতে পারেনি। 15 বছর আগেও যখন আমি রাজনীতিতে আসি তখনও মানুষের চিন্তায় এটা ছিল না যে সারা বাংলার প্রতি ঘর, কুড়ে ঘর থেকে শুরু করে বড় বাড়ি পর্যন্ত বিদ্যুতায়িত হবে। আমরা কয়েকটি মেগা প্রকল্প আমরা নাম শুনেছেন হাতে নিয়েছি, যেটা শুধু চমক সৃষ্টির মানুষকে উপরে তুলে দিচ্ছে। পদ্মা সেতু বলুন, আপনাদের পায়রা সমুদ্র বন্দরের কথা বলুন, মাথার বাড়ি প্রকল্প বিশাল হচ্ছে একটা, আপনি জানেন নতুন সমুদ্র বন্দর হচ্ছে, গভীর সমুদ্র বন্দর হবে। আমরা রেল, সড়ক, বিমান, নৌ সকল অবকাঠামোতে আমরা হাত দিয়েছি। এখন সম্ভব বাংলাদেশকে দুই ডায়াগোনালি, দুই কোণায়, সাতক্ষীরা থেকে সুনামগঞ্জ, কক্সবাজার থেকে পঞ্চগড়, আপনি কোনো ফেরিতে না উঠে সরাসরি ড্রাইভ করে আপনি যেতে পারবেন, সেটা এখন আমাদের পক্ষে সম্ভব। এটা বিশাল অর্জন। বাংলাদেশের মতো হাজার নদী, খাল, বিলের দেশে এটা আমরা অর্জন করেছি। আমি বলবো যে আমরা একা করেছি, আমাদের আগে অনেকে কাজ করেছেন। তবে ক্রিটিক্যাল মাস যেটাকে বলে, অর্গল ভেঙে ভিতরে ঢোকা, সেটা করেছেন জননেত্রী শেখ হাসিনার সময়। গত 12 বছরের একটানা স্থিতিশীল পরিবেশে তার দৃঢ় নেতৃত্বে তিনি কাজ করেছেন এবং এগুলো আমরা অর্জন করেছি। সেটার বেনিফিট আমরা সিলেটেও পেয়েছি। সিলেটে আমাদের নিজেদের আবার বিভিন্ন ছোট ছোট অঞ্চল আছে, যেমন সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সদর,
প্রত্যেকেরই একটি বৈশিষ্ট্য আছে। সিলেট সদরের তুলনায় সুনামগঞ্জ একটু পিছিয়ে ছিল, আবার মৌলভীবাজারের তুলনায় হবিগঞ্জ একটু পিছিয়ে ছিল। সেগুলো আমরা আমাদের স্থানীয় সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের ফলে, বিশেষ করে বলে এখানে না বললে এটা অকৃতজ্ঞতা হবে, তিনি পরিষ্কার আমাকে বলেছেন যে তার ধারণা এবং তার বিশ্বাস এবং তার সঙ্গে একমত যে হাওড় এলাকাটা, জলমগ্ন এলাকাটা একটু তুলনামূলকভাবে পিছিয়ে আছে। তিনি যখন আমাকে এই কাজে যোগদান করতে বলেন, তার সঙ্গে তিনি আমাকে পরিষ্কার বলেছেন, আপনি হাওড়ের সন্তান, আপনি নিম্ন আয়ের পরিবার থেকে কষ্ট করে এখানে এসছেন, আমি জানি তার কথা, সুতরাং আপনি তার প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে, আপনি যে কাজটা করবেন, এবং তারও দায়বদ্ধতা আছে। তিনি বলেন যে গ্রামগুলা সার্বিকভাবে বাংলাদেশে অবহেলিত ছিল, তার মধ্যে জলমগ্ন এলাকা, হাওর, চর, উপকূল, পাহাড়ি এলাকা, এইগুলো তুলনামূলকভাবে বেশি পিছিয়ে ছিল। সেই যে তার মনোভাব, এটাকে কাজে লাগিয়ে আমরা কিছু কিছু কাজ যে আমরা কাজ শুরু করেছি, মাত্র এখনো পুরোপুরি অর্জন হয়নি। মেডিকেল কলেজের কাজ ভালো এগিয়ে যাচ্ছে, কলেজে ক্লাস শুরু করে দিয়েছি সাময়িকভাবে, টেম্পোরারি কাছাকাছি এক জায়গায়, কিন্তু আগামী বছর 2 লাগবে বিশাল একটি মেডিকেল কলেজ আমরা করছি, এবং আমি চাচ্ছি এটা আধুনিক হোক। আমি ডক্টর জিয়াউদ্দিন এবং তার সঙ্গী সাথী যারা আছে তাদের সহায়তা চাইব। আমরা বিশ্ববিদ্যালয় আইন পাশ করেছি, অচিরেই আমরা এটা ফিজিক্যাল উন্নয়নের কাজে হাত দিব। সুনামগঞ্জ জলমগ্ন এলাকা, বড় ড্রাই ল্যান্ড পাওয়া খুব কষ্টের ব্যাপার, তবু আমরা খুঁজছি। আশা করি খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুসারে আমরা সেই কাজ শুরু করতে পারবো। আমরা রানীগঞ্জের এখানে জগন্নাথপুরের বিশাল সেতুর কাজ প্রায় 80% করে ফেলছি, কয়েক মাসের মধ্যে আমরা এপার ওপার করতে পারবো। ফলে হাওড় এলাকা সিলেট ঢাকা যাওয়ার জন্য তাদেরকে প্রায় 2 ঘন্টা ট্রাভেলের সময় বাঁচবে, প্রায় 70 কিলোমিটারের 60 কিলোমিটারের পথ কমে যাবে। এইটা ভাটি অঞ্চলের জন্য, সুনামগঞ্জের জন্য এটা বিশাল আশীর্বাদ বলে মনে হয়। আমরা দিরাই থেকে শাল্লা পর্যন্ত বিশাল প্রকল্প হাতে নিয়েছি, আবার শাল্লা থেকে আজমিরগঞ্জ হয়ে বানিয়াচং হয়ে হবিগঞ্জ পর্যন্ত প্রকল্প কাজ শুরু হয়ে গেছে। কাজ আজমিরগঞ্জের সুরমানদ্বীপের বিশাল সেতু টেন্ডারও হয়ে গেছে, এই কাজটা হবে। এই কাজ একটি, এবং আরেকটি বিশাল প্রকল্প এই মুহূর্তে আমার টেবিলে বিশেষ করে মন্ত্রণালয়ে আছে, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন অপেক্ষায়। সুনামগঞ্জের সঙ্গে আমরা ময়মনসিংহকে আমরা সার্বিকভাবে সারা বছরের জন্য আমরা অল ওয়েদার রোড দিয়ে আমরা সংযোগ করব। এটা আপনার যাদের ধারণা আছে সে সুনামগঞ্জের হাওড় সম্বন্ধে, কিছু জায়গা মাঝে মাঝে আছে যেখানে কোনো মতেই সড়ক নির্মাণ করে টিকানো সম্ভব নয়। বর্ষার ঢেউয়ে আফাল বলে স্থানীয়ভাবে, ঢেউয়ের বাতাস এগুলো উড়িয়ে নিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী তো সাহসী ক্রিয়েটিভ মানুষ, তিনি বলেছেন ডোন্ট ওয়ারি, পদ্মা যদি করতে পারি, কীর্তনাশা নদীর উপরে ভয়ঙ্কর নদী পদ্মা, তাহলে হাওড়ের জমির উপরে কেন করতে পারবো না। তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে উড়াল সেতু করে দেওয়ার জন্য। আমরা সেইভাবে ডিজাইন ড্রয়িং করেছি, এবং প্রায় 1,500 কোটি টাকার মতো আমাকে ব্যয় করতে হবে এই সড়ক সেতু রাস্তাটা করতে পারবো। 15 কিলোমিটারের মতো জায়গা, যেন সবচেয়ে বেশি গভীর বর্ষাকালে, সেই জায়গায় আমরা উড়াল সেতু করে নিয়ে যাব হাওড়ের ভিতর দিয়ে। সেই কাজটা আমি আশা করি আগামী মাস খানেকের মধ্যে আমি আনুষ্ঠানিকভাবে আমাদের যে উচ্চতম বডি ইকনেক সেখান থেকে পাস করব, এবং সেই পাশের অপেক্ষায় আছে। রেল নিয়ে যাওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা হচ্ছে, ড্রয়িং ডিজাইন হচ্ছে, সেটা আমরা সুনামগঞ্জে নিয়ে যাবো। সুনামগঞ্জ থেকে আমরা এই সরকারের সময় আমি চেষ্টা করব যাতে ইকনেকে এই প্রস্তাবটা পাস করতে পারি, সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত রেল নিয়ে যাওয়া। এইটাও আমাদের পূর্বপুরুষের স্বপ্ন ছিল, আমাদের এখন আর স্বপ্নের দিন নয়, আমাদের কাজের দিন। আমরা অনেকগুলো বাস্তবায়িত করেছি, আগের মতো স্বপ্ন আমরা দেখছি না, আমরা এই কাজটাও শুরু করে দিয়ে যেতে হবে বলে বিশ্বাস করি। আমাদের সিলেটের 6 লেন হাইওয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক পিছিয়ে গিয়েছিল, নানা সমস্যা ছিল, এখন পরিষ্কার, এখন আর কোনো ঝামেলা নেই। অচিরে এটা অ্যাকচুয়াল যারা নির্মাণ করবে তাদের টেন্ডার দেওয়ার কিছু প্রক্রিয়া সেগুলো হয়ে যাবে, এবং আমাদের সময়ে আশা করি এই কাজটা আমরা অনেকেই এখানে যারা আছি, কম বয়সে যারা আছেন, তারা এটা ভালো করে ব্যবহার করতে পারবেন। সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে, অলরেডি নির্মাণ কার্য শুরু হয়ে গেছে। সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজটাকে এটাকে একটা বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা সিলেটের মন্ত্রী মহোদয়গণ, আমার সহকর্মী যারা আছেন এবং অন্যান্য এমপি মহোদয়গণ সবাই মিলে আমরা সরকারের ভিতরে আমরা হাত তুলছি, সরকার প্রধানের নজরে আনার চেষ্টা করছি যে সিলেট যে ইঞ্জিনিয়ারিং কলেজটি আছে এটাকে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হোক। আমাদের সাস্ট সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় বিশেষ করে আমরা খুব জোর দিচ্ছি, কারণ কৃষি শিক্ষার খুব বেশি প্রয়োজন আছে। হবিগঞ্জে মেডিকেল কলেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, হবিগঞ্জে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে অচিরেই সেটা অনুমোদিত
কিছু কলেজে বোধহয় ওর মধ্যে হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি কাজ। আরো অনেক কাজ আমাদের করতে হবে, এটা অনস্বীকার্য। এইগুলা করলে একটা পরিবর্তন, সি চেঞ্জ, ভূমিধস পরিবর্তন সিলেটের সমাজে আসবে বলে আমরা মনে করি। এছাড়া কটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিলেটে, আমি সব বলতেও পারছি না, এত দেখে আসতে যাচ্ছি। এখানে আমাদের প্রতিনিধি আছেন বিডার, তারা জানেন, তাদের কাছে এগুলোর ছবি, কাগজ টাগজ ছবি আছে। আরো আমাদের 100টি ইকোনমিক জোনের আমরা কাজ করছি। মোটমাট সর্বত্র কাজ চলছে। হবিগঞ্জের মাধবপুর থেকে শুরু করে এই জায়গাটা বিশ্বাসই হয় না আমি বাংলাদেশের ভিতরে দিয়ে যাচ্ছি। গত 10 বছরে যে কি অচিন্তনীয় পরিবর্তন এখানে হয়েছে, এটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং আগামী কয়েক বছরের মধ্যে সুনামগঞ্জে এই ধরনের অচিন্তনীয় একটা পরিবর্তন, হবিগঞ্জে আমরা দেখবো এই পরিবর্তন। এগুলো শুধু সুনামগঞ্জে হবিগঞ্জে সীমাবদ্ধ থাকবে না, এটা ছিটকে গিয়ে সারা সমাজে এটার প্রভাব আমরা দেখব। সুতরাং আপনারা যারা বিদেশি থেকে দেশের প্রেমে, দেশে ভালোবাসায় আপনারা সিঞ্চিত এবং চিন্তা করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ইউ ক্যান টেক প্রাইড, ইউ ক্যান ফিল হ্যাপি, ইউ ক্যান ফিল গ্ল্যাড। যদিও আপনারা 7 সমুদ্র 13 নদীর ওপারে নিজের মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন আছেন, মনে প্রাণে ইউ ক্যান থ্যাংক গড, ইউ ক্যান থ্যাংক ইউর ফোরফাদার্স, and you can thank your নেতৃত্ব যারা আছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে, যে তার সময়ে এই 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 চমৎকার ধরনের পরিবর্তন আমরা অর্জন করতে পেরেছি। এবং এর ফলে কিন্তু আমাদের সংস্কৃতিও জাগরুক হবে। সুনামগঞ্জের বাউল, যে 3 জন বাউল আমরা বিশেষ নাম করি, শাহ আব্দুল করিম, রাধারমন এবং হাসান রাজা এবং আরো অনেকেই আছেন, তারা প্রতিনিয়ত পূর্বের তুলনায় এখন অনেক বেশি আলোচিত, পরিচিত। তাদের গান সর্বত্র ইউটিউবে এখন ঝড় তুলছে। আমি বাংলা ভাষাভাষী যেখানে যত আছেন, পশ্চিমবাংলার বিভিন্ন চ্যানেল, সব জায়গায় এদেরকে আমরা দেখি। সুতরাং এমন কোনো অঞ্চল, এমন কোনো বিষয় নাই যেটা শেখ হাসিনার ক্রিয়েটিভ বা সৃজনশীল হাত থেকে দূরে আছে। আমি আপনাদেরকে অনুরোধ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অঞ্চল আমার বড় মাতৃভূমি, আমার সার্বিক মাতৃভূমি বাংলাদেশের। ঠিক আছে, আমরা মাননীয় মন্ত্রীর কথা শুনলাম, খুবই বিস্তারিত ভাবে উনি বললেন, আমাদের সময় পেরিয়ে গিয়েছে, তো ওনাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ হয়তো আমাদের হচ্ছে না। তো সবাইকে, আজকের যারা প্যানেলিস্ট, সবাইকে খুব মূল্যবান বক্তৃতা শোনা। এই স্ক্রিপ্টগুলো আমাদের থাকবে এবং আমরা বিডার সাথে এবং অন্য যারা বক্তব্য দিলেন, শোয়েব এবং বশির এবং আহমেদুল কবির, সবার সাথে যোগাযোগ করে আমরা এই উন্নতির যে একটা কর্মকাণ্ড আমরা আজকে সেমিনার শুনতে পারলাম, সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইব্রাহিম চৌধুরী খোকন সঞ্চালনায় আজকে অনুষ্ঠান এখানে শেষ। আমরা পরবর্তী অনুষ্ঠানে একটু 14 মিনিট পিছিয়ে আছি, আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। সবাইকে আবার শুভেচ্ছা।